আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। সুধী দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমি খুব বেশি ভূমিকায় না গিয়ে সরাসরি আমাদের অতিথির সাথে আলাপ আলোচনা শুরু করে দেই। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সবার প্রিয় পরিচিত মুখ, হাসনাত মিল্টন, ডক্টর হাসনাত মিল্টন। মিল্টন ভাই, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনাকে। জি, আপনি কেমন আপনাকে আছেন? ধন্যবাদ এবং আপনাদের দর্শকদেরও ধন্যবাদ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমি আগেও বলেছি যে আমি সংকটে বেশি ভালো থাকি। হ্যাঁ, আপনাদের কথা শুনলে আমাদের যে আমরা অনেক সাহসী হই, আমাদের মধ্যে একটা স্পিরিট হয়, পজিটিভ ভাইব হয়। তা আমরা আমাদের আলোচনা শুরু করি। জি। আহ, মিল্টন ভাই, আপনি তো একদম থ্রু আউট পুরোটা সময় খুব ভালোভাবে প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়কে খুব ভালোভাবে বাংলাদেশের অবস্থাকে পর্যবেক্ষণ করছেন, দেশে এবং বিদেশে বাংলাদেশের যে গতিবিধি সমস্ত কিছু আপনি লক্ষ্য করছেন, রাজনৈতিক অবস্থা, টার্মোইল, বাংলাদেশের মানুষের জীবন। তো সেই পরিপ্রেক্ষিতে আমি আম, একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। আমরা অনেকদিন যাবতই শুনছিলাম যে এখন যারা এই যে জুলাই প্রহসনের মাধ্যমে যারা ক্ষমতায় গেল ডক্টর ইউনূসের নেতৃত্বে, তারা একটা জুলাই সনদ নামে একটা সনদ করবে। তার আগে শুরুতে এসেই তারা ক্ষমতা দখল করে বলেছে তারা এই সংবিধান বদলে দেবে, বাংলাদেশের নাম বদলে দেবে, সমস্ত কিছু পরিবর্তন করে দেবে। এবং তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি, তাদের চেষ্টাটা আমরা দেখতে পাচ্ছি, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, ইতিহাস ধ্বংস করে দেওয়া, এগুলো তারা করে যাচ্ছে। এখন শুনতে পাচ্ছি যে বিভিন্ন মাধ্যম থেকে শোনা যাচ্ছে যে তারা এই যে ছাত্ররা, সমন্বয়করা এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা জুলাই সনদ করবে। সেই সনদটাকে তারা জুলাই আগস্টের মধ্যে তারা বাস্তবায়ন করবে এবং সেটার ধারাবাহিকতায় বাংলাদেশের সময়টাকে তারা কিভাবে, কি সনদ হবে, কি আসলে কি আছে এর ভিতরে আমরা জানি না। তো আপনি এই বিষয়টাকে কি আমাদের দর্শকদের একটু বলবেন আসলে এই জুলাই সনদ বা আসলে তারা করতেটা চাচ্ছে কি, কি ব্যাপার? আমাদের তো কনস্টিটিউশন আছে। না, ধন্যবাদ। এই শেষ কথাটা যেটা বললেন যে আমাদের তো কনস্টিটিউশন আছে, জি। মানে একটু যদি পেছনে ফিরে যায়, এটা বহুবার বলা হয়েছে যে যেহেতু একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটা জঙ্গি আন্দোলন, সেটাকে তারা বলছে বিপ্লব, গণ অভ্যুত্থান, মানে মানে যেটা হলো যে একটা মিথ্যের মধ্য দিয়ে তারা 5ই অগস্ট আহ, ক্ষমতা জোর দখল করেছিল। তো যাই হোক, 5ই অগস্ট গত বছরের, আর আজকে আমরা যখন কথা বলছি জুন, এই 10 মাসের মতো সময়ে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। 5ই অগস্ট দেশবাসী যেভাবে সেই পরিবর্তনটাকে দেখেছিল, তার আড়ালে যাই থাকুক, বেশ মানুষ বিশ্বাস করেছিল যে এটা একটা বিপ্লব, আগের সরকার খারাপ ছিল, তারা একটা স্বপ্ন দেখেছিল সংস্কার। কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম ইট হ্যাজ বিন প্রুভেন যে এটা ওয়াজ এ ব্ল্যাফ। পুরো জাতির সাথে প্রতারণা করা হয়েছে এবং কিচ্ছু হয়নি। সো এখানে সংস্কার বলে কিছু নেই। এটা তারা কিছু স্পেসিফিক ইন্টারন্যাশনাল কনস্পিরেসির পার্ট হিসেবে ক্ষমতাটা নিয়েছে, আর দেশের মধ্যে তাদের কিছু এজেন্ডা আছে। একদিকে 71কে ভুল প্রমাণ করা, একদিকে পাকিস্তানিকরণ করা। এই জামাতের যে 71-এ পরাজয়, পাকিস্তানে পরাজয়, তার একটা প্রতিশোধ নেয়, এটা একটা দিক। আন্তর্জাতিক দিকটা রয়েছে যে ডক্টর ইনুস, যিনি পশ্চিমা বিশ্বের একজন পুতুল, পাপেট, এই ইনুসকে 84 বছরের এই মানুষটাকে বসিয়েছে শুধুমাত্র আমাদের মিষ্টি কথা শোনানোর জন্য না, তাকে স্পেসিফিক এজেন্ডা দিয়ে এখানে এই ক্ষমতায় তাকে বসানো হয়েছে, এবং তাকেই যে বসানো হবে এটা অনেক পুরনো পরিকল্পনা। এবং গত 2018 সাল থেকে বেসিক্যালি এই পরিকল্পনাটা শুরু হয়েছিল ধাপে ধাপে, এবং সেটাকেই তারা 24 সালে বাস্তবায়িত করেছে। তো ডক্টর ইনুসের এজেন্ডাটা কি? জামাতের এজেন্ডা, পাকিস্তানের এজেন্ডা, ডক্টর ইউনূসের এজেন্ডা কি? ডক্টর ইউনূসের এজেন্ডা হলো যে বাংলাদেশকে বিদেশিদের হাতে তুলে দেওয়া। যেমন আপনাকে দেখতে পাই, এই যে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরে চায়নার প্রেজেন্স আছে, ভারতের প্রেজেন্স আছে, মিয়ানমারের প্রেজেন্স আছে। বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থিত, যে জায়গাটা কিন্তু একেবারে খুবই কমন একটা গেটওয়ে। আমেরিকা এখানে তার অবস্থানটা এনশিওর করতে চায়। তো আমেরিকা বাংলাদেশকে বলেছিল, শেখ হাসিনাকেও বলেছিল
যে তাদের অ্যাক্সেস দিতে হবে, সেন্ট মার্টিনে অ্যাক্সেস দিতে হবে, কক্সবাজারে অ্যাক্সেস দিতে হবে। তো শেখ হাসিনা রাজি হয়নি, এবং শেখ হাসিনা গত বছর মার্চ মাসে এটা আমাদের বলে গেছে। এটা এমন না যে এটা গোপনে আমরা জানি, এটা না। পাবলিকলি তিনি জাতিকে বলে গেছেন। তো ডক্টর ইউনূস কিন্তু সেই কাজগুলো করছে। তিনি চট্টগ্রাম পোর্ট, যেটা আমাদের সবচেয়ে লাভজনক যে জায়গাটা, এবং যেটা ইন্টারন্যাশনালি একটা নেটওয়ার্কের মাধ্যমে ফাংশন করে। ইন্টারন্যাশনাল নেটওয়ার্কে যখন আপনি কানেক্টেড থাকেন, তখন কিন্তু আপনি ওই জায়গাগুলোতে করাপশন করতে পারেন না, টাফ হয়ে যায়। কারণ আপনি একটা মাল, একটা প্রোডাক্ট লোড করতেছেন, আনলোড করতেছেন, সবকিছু ওই নেটওয়ার্কের ওই সিস্টেমে আপনার ইনপুট দিতে হয়। এবং এইটা আমাদের বাংলাদেশের ওয়ার্ল্ড ব্যাংক হেল্প করছে আমাদের এই পোর্টের, এই ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিংটা ডেভেলপ। সেই পোর্টটা আপনি বিদেশে দিয়ে দিচ্ছেন কেন? এবং অলরেডি অভিযোগ উঠেছে যে এই পোর্টে জাহাজে করে পাকিস্তান থেকে পণ্য এসেছে, সেই পণ্যটা কি, এটা উইদাউট চেকিং তাদের ঢুকতে দেওয়া হয়েছে। হ্যাঁ, ছেড়ে দিয়েছে। এখন আমরা শুনছি যে ওটা সম্ভবত তুরস্ক থেকে অস্ত্র আনা হয়েছিল আরাকান আর্মির জন্য। সো আপনি পোর্টের মাধ্যমে লাভজনক একটা পোর্টকে দিচ্ছেন, দেশের নিরাপত্তাটাকে হুমকির মুখে ফেলছেন, এবং পোর্ট থেকে আপনি যাচ্ছেন কোথায়? আপনি হচ্ছে আরাকান আর্মি। আমাদের যেটা খুব জানা দরকার, এই বার্মা 2022 অ্যাক্ট, এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে। এই বার্মা 2022 অ্যাক্টটা পড়লে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। যে দেখেন, এই মিয়ানমারের একটা বাজেট আছে, মিয়ানমার একটা $4 ট্রিলিয়ন বাজেটের দেশ, হিউজ মিনারেল রিসোর্সেস এবং খুব রেয়ার কিছু রিসোর্সেস আছে, তাদের মিনারেলস আছে। এখন মিয়ানমারের সাথে ব্যবসা করছে কে? মিয়ানমার আগে সবচেয়ে বেশি অস্ত্র কিনতো চীনের কাছ থেকে, এখন সবচেয়ে বেশি অস্ত্র কেনে রাশিয়ার কাছ থেকে। চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সে একদম বঙ্গোপসাগর থেকে তার ইউনান প্রদেশ পর্যন্ত চলে যাবে মিয়ানমার থেকে। সে চাকফিউ বলে একটা শহর আছে, সেইখানে একটা পোর্ট করতেছে, সেইখান থেকে মানে $8 বিলিয়ন প্লাস ইনভেস্টমেন্ট চীনের। রাশিয়া এনার্জি সেক্টরে বিজনেস করতেছে, আর্মস সেক্টরে বিজনেস করতেছে। ইন্ডিয়াও সে একটা কানেক্টিভিটি তৈরি করছে এই সিতুয়ে থেকে তার নর্থ ইস্ট ইন্ডিয়ায়। তো সবার এখানে ইনভেস্টমেন্ট আছে। এখানে আমেরিকা কই? আমেরিকা পাঠিয়েছিল অং সান সুচিকে, যে অং সান সুচিকে শান্তিতে নোবেল দেওয়া হচ্ছে, ডক্টর ইউনূসকে শান্তিতে নোবেল দেওয়া হচ্ছে। ডক্টর ইউনূসকে আমি অনেকদিন ধরে চিনি, আমি ব্যক্তিগতভাবে তার খুব স্নেহধন্য একটা ছেলে ছিলাম। আমি ওকে। 92-র কথা বলছি। তো 92 থেকে আমরা স্পেক্ট করতাম যে স্যার ইকোনমিক্সে নোবেল পাবে, এবং প্রতি বছর অক্টোবরে যখন নোবেল ঘোষণা করা হতো, তখন আমরা খুব কষ্ট পেতাম যে স্যার এবারও পেলেন না। স্যারও খুব কষ্ট পেতেন। তো সেই মানুষটাকে কেন পিস নোবেল দেওয়া হলো? কেন অং সান সুচিকে পিস নোবেল দেওয়া হলো? অং সান সুচির একটা একটা এজেন্ডা ছিল যে সে আমেরিকান পারপাস সার্ভ করবে, কিন্তু সে সেটা করতে পারেনি। সেখানে বাস্তবতার কারণে সে এমন ঘটনা ঘটছে যেগুলো চীনকে আরো বেনিফিট করছে। এই যে বিআরআই, এগুলো তো সুচির আমলে করা। তো সুচিকে আমেরিকা জেলে রেখে দিছে। রিস্ক দেখেন আমেরিকার সাথে, ওয়েন ইউ প্লে উইথ আমেরিকা, ইউ আর প্লেইং উইথ ইউর লাইফ, ইউ আর প্লেইং উইথ ফায়ার। সুচি জেলে। ডক্টর ইনুস যদি সাকসেসফুল হয়, তাহলে তার জন্য একটা অ্যাওয়ার্ড আছে। যদি ফেল করে, তার জন্য সূচি উইল বি এ নাইস এক্সাম্পল। তার অ্যাওয়ার্ডটা কি? তার অ্যাওয়ার্ড হলো, সে যদি আরাকান আর্মির জন্য করিডোরকে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি দেয়, যদি বে অফ বেঙ্গলে এবং ওই বেল্টে আমেরিকার প্রেজেন্সটা ইনশিওর করতে দেয়, অ্যাক্সেসটা দেয়, তাহলে তাকে ভবিষ্যতে জাতিসংঘের মহাসচিব। মহাসচিব করা হবে। আর যদি সে ফেল করে, He'll be in the prison. তাহলে হয় তাকে দেশান্তরী হতে হবে, নাহলে জেলে যেতে হবে। তার তখন আমেরিকা তার জন্য খুব বেশি, মানে আমেরিকা আপনাকে ব্যবহার করা হলে আপনাকে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলে দিতে পারে, এটা আমেরিকার ইতিহাস আছে। সো ইউনুস, ডক্টর ইউনুস হ্যাজ টেকেন এ হিউজ রিস্ক। তো এই জায়গাটায়, এই আমরা জুলাইয়ের যে বিষয়টা ছিলাম, জুলাইয়ে তারা একটা হাইপোথিসিস দিচ্ছে যে সবকিছু অস্বীকার করবে, নতুন বাংলাদেশ, নতুন সংবিধান। আই ডোন্ট থিঙ্ক ইটস গনা হ্যাপেন। কারণ অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে ফাংশন করছে, এই সব প্রতিষ্ঠানকে তারা অস্বীকার করবে। আর্মি থাকবে না, মিলিটারি প্রেসিডেন্ট থাকবে না,
যা ইচ্ছা তাই করবে। আই ডোন্ট থিঙ্ক। যদি জুলাই সনদ ঘোষণা করে, একটা করতেই পারে, জাস্ট এ পিস অফ পেপার। কিন্তু জুলাই সনদকে ভিত্তি করে তারা যদি ইনস্টিটিউশন গুলোকে মানে একদম অস্বীকার করতে চায়, আর্মিকে অস্বীকার করতে চায়, সেনা প্রধানকে বা অন্য বাহিনী প্রধানকে বাদ দিল, রাষ্ট্রপতিকে বাদ দিল, দ্যাটস দ্যাটস নট হ্যাপেন। এবং সেই ক্ষেত্রে পাল্টা আঘাতটা তারা সহ্য করতে পারবে না। তারা এটা বাজারে ছেড়েছে, কিন্তু এটা তাদের প্ল্যান না। তাদের প্ল্যান অন্য। তাদের প্ল্যান হলো আগামী নির্বাচনে তারা ক্ষমতা কি করে নেবে, সেইটা তারা প্ল্যান করছে। ডক্টর ইনুস কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিচ্ছে না, কেন সে টাইম বাই করতেছে বারবার? কারণ সে চাচ্ছে তার এনসিপিটাকে একটু গোছাইতে, যেটা তার ব্রেন চাইল্ড। সে চাচ্ছে জামাতকে একটু শক্তিশালী করতে। তো এই এই কারণে সে টাইমটা নিচ্ছে। সে একটা সংসদ চায়, যে সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, এবং বিএনপি আমি জানি না কোন হিসেবে সেখানে রিটেন কনসেন্ট দিছে। তো আওয়ামী লীগকে যদি কোনোভাবে সাইজ করতে পারে, আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হলেও এখনো সাইজড হয় নাই। আওয়ামী লীগ কিন্তু মানে কার্যক্রম দুর্দান্ত নিষিদ্ধ করেছে। দুর্দান্ত প্রতাপে বাংলাদেশে ফিরে আসছে। আমি নিজেও ভাবি নাই যে এত দ্রুত আওয়ামী লীগ ফিরে আসবে। খুব রিসেন্টলি, এই যে পরশুদিন বোধহয়, জাপান থেকে ডক্টর ইনুস কথা বলেছিল ফোনে তারেক রহমানের সাথে। ইনুস সাহেব বলেছে তারেক রহমানকে যে আপনাদের এই 9-10 মাসের কার্যকলাপে শেখ হাসিনা দেশে ঢুকে বসে আছে। হোয়াট ই ওয়ান্টেড টু সে, যে শেখ হাসিনা আপনাদের ব্যর্থতার কারণে আজকে আওয়ামী লীগের অ্যাকসেপ্টেবিলিটি বেড়ে গেছে। 5ই অগস্ট আপনি যাই বলেন, আপনি যত বড় আওয়ামী লীগের হন বা না হন, 5ই অগস্ট কিন্তু আওয়ামী লীগের অ্যাকসেপ্টেবিলিটি ওয়াজ ভেরি লো। বাট টুডে ইজ টোটালি রিভার্স। এখন 50-60% লোক আওয়ামী লীগকে সাপোর্ট করে। ইফ ইউ বিলিভ দোজ সার্ভেজ, বড় বড় সার্ভে হচ্ছে, হ্যাঁ, যার স্যাম্পল সাইজ 8 লাখ 10 লাখ। ইটস নট 10 এ লাখ। সার্ভে যে আমি করলাম আমার সাথে কিছু আওয়ামী লীগ ভোট দিও না। 8 লাখ 10 লাখ সাপোর্টারের নিয়ে সার্ভে হচ্ছে। সো এটাকে ইগনোর করা যাবে না। ইট মে নট বি 100% রিপ্রেজেন্টেটিভ, বাট ইটস হাইলি রিপ্রেজেন্টেটিভ। সো এই জায়গাতে থেকে ডক্টর ইউনূস চাচ্ছে যে তার মতো করে একটা সরকার করতে। তার প্ল্যানটা হলো আগামী সংসদে সে যদি একটা আহ, মানে তার যদি দখল থাকে, কন্ট্রোল থাকে, তখন সে কিছু কার্ড খেলবে। সেই সংসদের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সে রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করবে, অথবা অনাস্থা আনবে। সেই সংসদ থেকে এই এই সেনা প্রধানকে বরখাস্ত করা হবে, সেনা প্রধানকে বিচারের আওতায় নেওয়া হবে। আজকে যে আইসিটি হচ্ছে, যদি ইনুস যাইতে পারে, দিস আর হিজ প্ল্যানস। হ্যাঁ, ইনুসের খুব খুব ডেঞ্জারাস প্ল্যান আছে, ভয়াবহ প্ল্যান আছে। কিন্তু কথা হলো যে হাউ ফার ইউনুস উইল গো, সেই জায়গাটা নিয়ে আমাদের একটু ভাবতে হবে যে ইনুস কি একাই খেলতেছে মাঠে? মাঠে কি একমাত্র আমেরিকা এবং ইনুস আছে? যদি তাই থাকতো, তাহলে আজকে করিডোরকে দৃশ্যমান অবস্থা থেকে কেন ব্যাক করতে হলো? কেন শিলখালিতে ওয়াল তৈরি হওয়া স্টপ করতে হইলো? টপ করতে হবে। কেন কিছু আমেরিকান সোলজার ফ্লাইব্যাক করলো? কেন তাদের জন্য এন্টারটেইনমেন্টের জন্য যে বারটা করা হয়েছিল বাট- পেকুয়া বাজারে, সেই বার কেন বন্ধ করা হলো? এগুলো আইওয়াস হোক আর যাই হোক, এগুলো হলো দৃশ্যমান কিছু পরিবর্তন, কিন্তু ভেতরে ভেতরে সবই হচ্ছে। এই যে গতকালও এই যে সিঙ্গাপুরে সাংগ্রিলা ইয়ে হলো, ডায়লগ হলো, সেখানে প্রচুর আমেরিকান আসছে। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গেছে, আমেরিকানদের সাথে অনেক মিটিং করেছে। সো ইনুস ইজ ট্রাইং। ইনুসের একটা কমিটমেন্ট আছে, দেশ বিক্রির কমিটমেন্ট, সে সেটা করতে চাচ্ছে। কিন্তু সে কতটা পারবে? এবং বাঙালি জাতি তো প্রবলেমেটিক, এ তো জোয়ার ভাটার জাতি। এটা আপনাকে মাথায় তুলতেও সময় নেবে না, পায়ে নামাইতেও সময় নেবে না। এবং ইনুসের পলিটিক্যাল কোন এক্সপেরিয়েন্স নাই। ইনুস এনজিও সেক্টরে কাজ করেছে। আমি আমি আমার ক্যারিয়ারও এনজিও সেক্টর দিয়ে শুরু হয়েছিল। আমি এনজিও সেক্টরে প্রায় 6-7 বছর কাজ করেছি। সো আই আন্ডারস্ট্যান্ড হাউ ইট ফাংশনস। এনজিও একটা লোক আপনি স্যাক করতে চান, জাস্ট গিভ হিম এ লেটার এন্ড সে গুড বাই। দেখেন, সরকারি চাকরি আপনি 8 দিনে খেয়ে দিবেন। এই আইডিয়া গুলো এনজিও সেক্টর থেকে অরিজিনেট করে। আপনি 8 দিনে চাকরি খাবেন কাদের? ইয়া মেড এ লিস্ট, যারা আওয়ামী পন্থী, যারা হিন্দু, তাদের আপনি চাকরি দিয়ে দিবেন। সো এই একটা লেজে গোবরে অবস্থা করছে। বাট আই ডোন্ট থিঙ্ক যে জুলাই সনদ দিয়ে তারা খুব ভয়াবহ বেশি কিছু দূর যেতে করতে পারবে। পারবে। বাট ইফ দে ক্যান প্রসিড, তারা যদি নির্বাচনটা ডিলে করতে পারে এবং
বিএনপি কে দেখবেন এই যে কুমিল্লায় 600 বস্তা গম না কি সহ টিসিবির প্রোডাক্ট সহ একটা বিএনপি নেতাকে অ্যারেস্ট করছে কুমিল্লা থেকে। সো আস্তে আস্তে বিএনপি যে অপরাধ করছে 9 মাস 10 মাসে, এগুলো মামলা হবে, এগুলোর অনেক অনেক সমস্যা হবে আর কি। সো সো এই এই জায়গা থেকে নেক্সট হলো বিএনপি ধরা খাবে। আহ, বিএনপি ধরা আমি খাবে এবং জুলাই তখন সনদ থেকে ওই এই প্ল্যান জিনিসটা যাবে। আমি আপনার হ্যাঁ। কাছ থেকে জানতে চাই আসলে, এই যে ইউনূসের শাসন ব্যবস্থা, এই শাসন হুম। ব্যবস্থাটাকে এই 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 প্রশ্নের ভিতরে আপনি যা বলছিলেন, এই জন্য আমি আপনাকে কাট করলাম, যে ইউনূসের শাসন ব্যবস্থাকে আপনি কিভাবে দেখছেন, এবং এই শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগকে তো তারা একটা আহ, আওয়ামী লীগের তো নাই, আওয়ামী লীগকে 5ই আগস্টে আওয়ামী লীগকেই পতন করিয়ে তারা এসছে, বাট যেসব রাজনৈতিক দলগুলো তাদের সাথে ছিল জুলাই এবং অগস্টে আওয়ামী লীগকে হটানোর জন্য, সেই সব রাজনৈতিক দলের মধ্যে উল্লেখযোগ্য বিএনপি এবং বাম দলগুলো, এদের যে অবস্থা এবং নির্বাচন এবং ইউনূসের গত 10 মাসের শাসন ব্যবস্থা, সেখানে সরকারি চাকরিজীবী, প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, তারপরে কলেজ, স্কুল, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, টোটাল যে একটা অবস্থা, সমস্ত কিছু ভেঙে ভেঙে পড়ছে। এই শাসন ব্যবস্থায় যে রাজনৈতিক দলের ভূমিকা, বিশেষ করে বিএনপির, বিএনপি তো শুধু ক্ষমতায় যাওয়ার, মানে ইট সিমস যে বিএনপি শুধু ক্ষমতায় যেতে চাচ্ছে, কিন্তু তাদের ক্ষমতায় যাওয়ার জন্য একটা রাজনৈতিক দলের কিছু রেসপন্সিবিলিটি থাকে, ম্যান্ডেট থাকে, সেগুলো নিয়ে সেভাবে কিন্তু কথা বলছেও না। তো আপনার কাছে এই যে টোটাল যে গত 11 মাসে যে বাংলাদেশ 16 বছর পর একটা দেশের মানুষ একটা শাসন ব্যবস্থা দেখছে, এই দেশ, এবার আপনি অল্প কথা এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকাটাকেই আপনি কিভাবে দেখবেন? না, আমি তারা কি যদি শুধুই ডক্টর নির্বাচন চায় নাকি? ইউনূসের হ্যাঁ, ডক্টর জি, ইউনূসের যদি আপনি এই রেজিমটা শেষ করতে বলেন হ্যাঁ এই বলেন। লাস্ট হুম, 9-10 মান্থসে, হ্যাঁ, আমি জানি যে অনেকেই তাকে ফ্যাসিস্ট বলতে চায়, হুম, নিউ হুম, ফ্যাসিস্ট বলতে চায়। তা আমার মনে হয় যে ইউনূসকে লেভেলিং করার জন্য উই নিড টু বি বিট মোর ক্রিয়েটিভ। ওকে, কারণ দেখেন, ওরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে, হুম, কিন্তু বাই ডেফিনেশন ফ্যাসিজমের যে ক্রাইটেরিয়া থাকা উচিত হুম, শেখ হাসিনার রেজিম সেটা ফুলফিল করে না। না, বাট সোশ্যাল মিডিয়া এবং প্রোপাগান্ডা দিয়ে তারা এটা স্টাবলিশ করছে। হুম, হুম, এখন আমরা তো কখনো চিন্তা করি না যে আচ্ছা, তাকে যে ফ্যাসিস্ট বললাম, ইজ শি এ ফ্যাসিস্ট? বাই ডেফিনেশন শি ইজ নট। এক্স্যাক্টলি, শি ইজ নট। ডক্টর ইনুস ইজ মোর দ্যান ফ্যাসিজম। এটা টুডে অর টুমরো ইট উইল বি রিসার্চড যে বাংলাদেশে একটা দুঃশাসনের কাল এসেছিল, যেটা ফ্যাসিজম বললে ফ্যাসিজম লজ্জা পাবে। ইজ মোর দ্যান দ্যাট। হ্যাঁ, এখানে ইসলামিক এক্সট্রিজম আছে, এখানে জঙ্গিবাদ আছে, এখানে রিভেঞ্জ আছে 1971-এর, এখানে মব জাস্টিস আছে, মব লিঞ্চিং আছে, এখানে অবলিঞ্চিত। ললেসনেস আছে, এখানে তো মানে ফ্যাসিজমেরও কিন্তু কিছু জাতীয়তাবাদী ফিলিংস থাকে, আল্ট্রা ন্যাশনালিজম থাকে। ফ্যাসিজমের অথরিটি একটা বিষয় থাকে। তো ডক্টর ইনুস তো তিনি না পারছেন শাসন করতে, আমরা জানি না দেশটাকে চালায়, দেশের কোনো একটা প্রতিষ্ঠান নিয়ম মেনে চলছে, বা দেশের যে একটা একটা সভ্য দেশের যে আইন বলেন, বিচার ব্যবস্থা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা বলেন, মানবাধিকার বলেন, কোথাও কেউ নেই, কিচ্ছু নাই। সো এটাতে তো ভয়াবহ দুঃশাসন। এটা ফ্যাসিজম বললে ফ্যাসিস্ট লজ্জা পাবে, হিটলার লজ্জা পাবে। হিটলার যদি কোনোদিন ইনুসের কথা শুনে হিটলার লজ্জা পাবে, যে এ তো বস। তো হুম, আমাদের হিটলারের এই আমাদের যে হিটলার, আমাদের যে কারজাই, এই ইনুসের জন্য আমাদের নতুন করে শব্দ আবিষ্কার করতে হবে, আমাদের ভাবতে হবে। অ্যান্ড হি ইজ টোটালি ফেইলিং, অ্যান্ড হি হ্যাজ অলরেডি রিস্কড হিজ ওন ফিউচার। উনি যাই বলেন, পছন্দ করেন অপছন্দ করেন, পৃথিবীতে বিভিন্ন লেকচার দিয়ে বেড়াচ্ছিল, একটা নোবেল লরিয়েট। হ্যাঁ, সোশ্যাল বিজনেসের নামে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস করতেছে। তার প্রচুর দেশে গ্রামীণের ব্রাঞ্চ আছে, গ্রামীণ আমেরিকা, গ্রামীণ ফ্রান্স, গ্রামীণ ব্লা ব্লা, এবং এর মধ্য দিয়ে প্রচুর টাকা পয়সা। সে তো, তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, সে নিঃস্ব, তার কোনো পয়সা নাই, কিন্তু তিনি বিজনেস ক্লাসে ট্রাভেল করেন। তার ইউনিস সেন্টারে 1 মাসে সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডার জন্য 17 কোটি টাকার বাজেট। হ্যাঁ, সো এইরকম নিঃস্ব হইতে কেনা চায়? আই উড বি হ্যাপি টু বি এ পুয়ার ম্যান লাইক হিম, যে আমি বিজনেস ক্লাসে চড়বো, 5 স্টার হোটেলে থাকবো, যে দেশে যাব আমি, মানে যা ইচ্ছা করবো, মানে এর চেয়ে বিলাসী জীবন হয় না।
কিন্তু তিনি আবার আবার ট্রিপল মিন্টু জিরোর ভাই, কথা বলেন। হ্যাঁ। একটা একটা ব্যাপার জি। আমি লক্ষ্য করেছি, যেমন মানে আহ, আপনার কি মনে হয় না যে এই লোকটা অনেক কিছু করছে, ডক্টর ইউনূস, কিন্তু বাংলাদেশের যে জনগণ, সেই জনগণের সাথে একজন দেশের প্রধান হিসেবে তার কোনো কানেকশন নেই, টোটালি কানেকশন বিচ্ছিন্ন, এরকম মনে হয়? আমার তো মনে হয় যে বাংলাদেশে যেমন রাজনৈতিক দলগুলোর কানেকশন থাকে, একটা ওয়ান অন ওয়ান পার্সোনাল কানেকশন থাকে মানুষের সাথে, এলাকার মানুষের সাথে, বাংলাদেশের মানুষের সাথে। বিশেষ করে একটা, যে আমাদের দেশের তো ম্যাক্সিমাম মানুষই মানে দারিদ্র্য সীমার কাছাকাছি। এই ভদ্রলোক যে একজন দলীয় প্রধান, মনে হয় না সে কোনো সংবাদ সম্মেলন করে না, সে কোনো মানে মানুষ জাতির উদ্দেশ্যে সেইভাবে তার কোনো কিছু না, এরকম মনে হয় যে একটা রাষ্ট্রপ্রধান এভাবে চলে যাচ্ছে, সেভাবে কোনো জোরালো প্রতিবাদ সিভিল সোসাইটি থেকেও তো দেখতে পাচ্ছি না। সিভিল সোসাইটির এখন যে অংশ কথা বলতে পারে, সিভিল সোসাইটির একটা অংশ তো কথা বলতে পারে, পারে না। যে অংশ কথা বলে এদের আমি একটা মানে এদের 90%কে আমি বুদ্ধি বেশ্যা বলি, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। যারা বলছে এবং যারা শেখ হাসিনার আমলে পান থেকে চুন খসলে আটকে উঠলো, সেই মিথ্যেবাদী আসিফ নজরুল, সে তো নিজেই পার্ট অফ দিস, আনু দিস গেম। মোহাম্মদ, রোবায়েত ফেরদাউস, ইভেন জিল্লুর রহমান তৃতীয় মাত্রার, এখন আজকাল বিপ্লবী হচ্ছে দেখি। তো এরকম প্রচুর মানে ইন্টেলেকচুয়ালি এগুলো, মানে কি বলবো আর। তো এরা আছে, এরা তো এখন মানে যাদের কথা বলার আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছি, আমরা মূল মিডিয়ায় কথা বলতে পারছি না, কিন্তু মানুষের অ্যাক্সেসও অনেক বেশি। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সেন্সর করতেছে, যেমন আওয়ামী লীগের ফেসবুক পেজ বন্ধ করার চেষ্টা মানে অফিসিয়ালি করেছে, যদিও পারে না, ভিপিএন টিপিএন দিয়ে মানুষ দেখে। তো ওরা যেটা করছে, আমি আই ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম ইন্টেলেকচুয়ালস লাইক আনু মোহাম্মদ। দে আর, এরা এরা ক্ষতিকর, এরা দেশের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো ডক্টর ইউনূস তার মানে জনসম্পৃক্ততা নাই কারণ তিনি রাজনীতি করেননি। তিনি বলেন ছাত্ররা তাকে বসিয়েছে, ছাত্ররা না, তাকে বসিয়েছে আমেরিকান সিআইএ এবং আমেরিকান ডিপ স্টেট। এই জায়গাও তিনি তিনি মাঝে মধ্যে তিনি খুব সুন্দর করে কথা বলেন, একটা মিষ্টি হাসি দিয়ে কথা বলেন, মাঝে মধ্যে দেশবাসীর উদ্দেশ্যে কথা বলেন, এবং আমাদের এই সব বুদ্ধিজীবীরা তাতে গদগদ হয়ে যান। আমাদের মাহফুজ আনাম, এই যে ডেইলি স্টারের সম্পাদক, আমাদের প্রথম আলোর মতিউর রহমান, ওয়ার আর দিস পিপল? এখন মাহফুজ বলে যে ছেলেরা স্কুলে যায় না, যাবে না তো। আপনি যাদের ক্ষমতায় বসেছেন তারা তো আপনাকে জ্ঞানে বড় হতে বলছে না, তারা তো আপনাকে জঙ্গি বানাচ্ছে, তারা তো আপনাকে শিক্ষাঙ্গন থেকে বাইরে নিয়ে আসছে, তারা আপনাকে টিচারকে অপমান করা শিখাচ্ছে। তো মাহফুজ আনাম, মতিউর রহমান বা এইসব, এদের দে শুড আনসার নাও, কারণ এরাই আমাদের কানটা ভারী করছে, এরাই শেখ হাসিনা খারাপ বলতে 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 তসবি টিপসে বসে বসে। আর নাও তারা এমন একটা লোককে বাংলাদেশে এসে বসেছে যে বাংলাদেশকে সব সেক্টরে ধ্বংস করতেছে। একটা সেক্টর আপনি দেখান যেখানে ডেভেলপমেন্ট আছে, একটা সেক্টর দেখেন একটা সেক্টরেও নেই। আপনি। না, আপনি একদম মানে আই ওয়ান্ট টু সি স্ট্যাটিস্টিক্স। একটা স্ট্যাটিস্টিক্স দেখেন, আমাদের জিডিপি দেখেন, আমাদের ইকোনমিক গ্রোথ দেখেন, কোথাও নাই। যে বাজেট হবে, এই যে জুন মাস, বাজেটের টাকা পাচ্ছে না, এখন হ্যাঁ, সেটা বিশ্ব একটা, ব্যাংকের মানে আমি কাছে অপেক্ষা টাকা করছি চাচ্ছে। কি দিবে। হ্যাঁ, না, এই যে বিশ্ব ব্যাংকের কাছে টাকা চাচ্ছে, এই চাচ্ছে, এবং প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক তো এমনি, বড় ডেভেলপমেন্ট ওয়ার্ক তো বন্ধ, বন্ধে। ছোট ছোট ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ। আমাদের হেলথে যে একটা অ্যানুয়াল প্ল্যান হতো এপি, টোটাল স্পেন্ড এক্সপেন্ডিচার বন্ধ করে দিছে। অনেক অনেক ডেভেলপমেন্ট কাজ হইতো, ক্যাপাসিটি বিল্ডিং হইতো, ছোট ছোট রিসার্চ হইতো, টোটাল বন্ধ। শুধুমাত্র বদলি ট্রান্সফার করে ঘুষ খাওয়া ছাড়া আর হেলথের কোনো কাজ নাই। ছেলে পেলে দেখলাম যে বদলি করে টাকা খায়, এভাবে টাকা বানাচ্ছে। সো আপনি কি বলবেন, মানে বাংলাদেশ যে, এবং যারা এই আন্দোলনটা করেছে সৎ বিশ্বাসে যে শেখ হাসিনা খারাপ, তাকে সরাও ফর এ চেঞ্জ, তারাও এখন দেখি যে খুবই, অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দেয়। এই যে গায়িকা সায়ান নাকি, আপনাদের কানাডায় থাকে বোধহয়, তারপরে অভিনেত্রী বাঁধন, এরা তো লাল বিপ্লবী ছিলেন, লাল বদর, জুলাই আগস্টে খুব বিপ্লব করেছিলেন। তো এখন এরা দেখি ফেসবুকে আফসোস করে যে এটা কি করলাম, এই যে যুদ্ধ অপরাধীকে আপনি ছেড়ে দিলেন। এটা, সো ইনুস একটা জঙ্গলি শাসন কায়েম করেছে, একটা জঙ্গলি জঙ্গি দুঃশাসন কায়েম করেছে,
এবং এইটা রাজনৈতিক দল আপনি যেটা বলছিলেন, আমি যেটা রাজনৈতিক জানতে দল কে চাচ্ছি। ভূমিকা রাখবে? আমাদের বাম রাজনৈতিক দল, তাদের কোনো চরিত্র আছে? আমার আমার যৌবনে আমি আমি ছাত্রলীগ করেছি, কিন্তু আমি সমাজতন্ত্রের স্বপ্ন দেখতাম। আমি বাকশালের মাধ্যমে সমাজতন্ত্রের পথে বিশ্বাস করতাম। আমি এখনো সমাজতন্ত্র না হলেও সমাজ কল্যাণমূলক রাষ্ট্রের স্বপ্ন দেখি। সোশ্যাল ওয়েলফেয়ার যেটা শেখ হাসিনা করছিলেন, এই যে এত এত ভাতা দেয়, এই যে বিধবা ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, আমি তো খুব অবাক হয়েছি। আমার বাবার যখন 80 বছর হলো, আমার বাবা তো আমার কাছ থেকে টাকা নেয় না, হি ওয়াজ সলভেন্ট। 80 বছর হলো, রাষ্ট্র তাকে মাসে মাসে 20,000 টাকা দিত, সিনিয়র সিটিজেন ভাষা। এখন এটা তার ব্যাংক, বাংলাদেশ ব্যাংক দিত না রাষ্ট্র দিত? মানে এই যে সোশ্যাল ওয়েলফেয়ার হওয়ার, এটা আমি একটু বলি যে আমি শেখ হাসিনার জীবনী লিখতে, যে আমি ওয়েন আই ওয়াজ স্টাডিং হার, আমি দেখেছি যে আওয়ামী লীগ যখন বাকশাল অর্থনীতির থেকে মুক্তবাজার অর্থনীতিতে যে যাবে পলিটিক্যালি, তার আগে উনি আমেরিকায় গিয়ে অনেকগুলো ইকোনমিস্টের সাথে একটা সারাদিন ইনভাইট করে সারাদিন উনি কথা বলেছেন। ওনার একটাই কনসার্ন ছিল যে মুক্তবাজার অর্থনীতিতে গেলে বাংলাদেশের দরিদ্র মানুষের কি হবে। সেই জায়গায়, সেইখান থেকেই উনি সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে গেছে। ঠিক আছে, আমি মুক্তবাজার অর্থনীতিতে যাব, কিন্তু আমার যাদের হেল্প দরকার, যারা দরিদ্র পশ্চাৎপদ জনগোষ্ঠী, তাদের রাষ্ট্র সাপোর্ট করবে। তো সেই জায়গাগুলো কই? আমি অসংখ্য ভাতা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ হয়ে হ্যাঁ, গেছে। সো হ্যাঁ, তো এই মানে আমরা কোথায় ছিলাম, মানে এবং স্বেচ্ছায় কোথায় চলে আসছি, মানে কড়াই থেকে জ্বলন্ত চুলায় আমরা পড়ছি। এবং বুদ্ধিজীবীরা এর জন্য অনেকখানি দায়ী। এই বুদ্ধিজীবীদের দায় নিতে হবে, কারণ তারাই মানুষের মনটাকে বিষিয়ে তুলেছে। হ্যাঁ, এরা আমেরিকান ডলার খেয়েছে, যেটা ট্রাম্প নিজে বলেছে। সো এরা দুর্নীতির কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, এরা প্রত্যেকটা জীবন দুর্নীতি। এদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট করা হোক, এদের প্রত্যেকে প্রভাব খাটিয়ে কি ধরনের অন্যায় করে সেটা বের করা হোক। দেখবেন যে এদের চেয়ে রাজনীতিবিদরা অনেক ভালো। এবার আমি একটু বিএনপির কথা বলি। বিএনপি দুইটা জিনিস চায়: বিএনপি ক্ষমতা চায়, এবং বিএনপি চায় আওয়ামী লীগ ধ্বংস হয়ে যায়। না হলে তারা আওয়ামী লীগ নিষিদ্ধে লিখিত সম্মতি দিত না। এই দুটো জিনিস যাইতে যায় তারা ইউনূসের ট্রাপে পা দিত। তো বিএনপি তার যে রাজনৈতিক দায়িত্ব সেটা পালন করছে না। এবং বিএনপির দেখবেন 4 জন নেতা 4 রকমের কথা বলে। তাদের পলিটিক্যাল আইডিওলজিক্যাল অবস্থানটা সম্পর্কে আমরা কেউ নিশ্চিত হতে পারছি না। তাদের নেতা লন্ডনে থাকেন, সব মামলা প্রত্যাহার হয়ে গেছে, তিনি বাংলাদেশে আসেন না। এই প্রশ্নের উত্তরটা আমি কালকে, আমি এক মেলায় গেলাম, আমার এক বিএনপি করা বন্ধু জিজ্ঞেস করছিল, এই আনসারটা তার কাছেও নাই। হুম। সো বিএনপি তার যে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার কথা দিচ্ছে না, এবং সারা দেশে 8-9 মাসে, 10 মাসে বিএনপি যে পরিমাণ অন্যায় করেছে, চাঁদাবাজি, মানুষের মন থেকে বিএনপি মুছে সরে যাচ্ছে। বিএনপি তো আওয়ামী লীগের একটা বিকল্প শক্তি। সেই বিকল্প জায়গায় বিএনপি নিজের পিঠে নিজে ছুরি মারতেছে, নিজের পায়ে নিজে ছুরি মারছে, এবং ইউনূসের ট্রাপে পা দিচ্ছে। কেউ কেউ আবার দেখেন কথা বলছে ইউনূসের বিরুদ্ধে, আবার কেউ কেউ বলছে ইউনূসকে আমরা রাখবো। মির্জা ফখরুল বললেন আওয়ামী লীগ নিষিদ্ধ হলে 18 কোটি মানুষ আনন্দিত। 18 কোটি মানুষ আনন্দিত উনি কোথায় পাইলো? দেশের যে 50% মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে, সেই সেই 50%কে উনি কোথায় রেখে আসলেন? তাই না? সো বিএনপির কাছে আমাদের একটা প্রত্যাশা ছিল যে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি তার দায়িত্বশীলতার জায়গা থেকে দায়িত্ব পালন করবে, সেটা বিএনপি করছে না। সালাউদ্দিন আহমেদ একরকম কথা বলে, দুদু ভাই আর এক রকম কথা বলে, রিজভী ভাই আর এক রকম কথা আরেক বলে। রকম কথা বলেন। হ্যাঁ, মানে এটা ওরা যে কি চায়। আর আওয়ামী লীগকে ধ্বংস করে, ওদের তো দেখেন 17 বছর ওরা ক্ষমতার বাইরে, ওরা কি ধ্বংস হয়ে গেছে? ওদের খারাপ অবস্থা, বিএনপি কষ্টে ছিল, খারাপ ছিল, ধ্বংস হয়নি তো। আর আপনি আওয়ামী লীগকে ধ্বংস করে ফেলবেন, এবং সেটার উপরে বেস করে আপনি ফিউচার প্ল্যান করেন। সো ইটস নট গোনা হ্যাপেন। সো বাংলাদেশের, আমি যেটা আশা করি যে মানে এক্সট্রিম খারাপের দিকে যাচ্ছে, এটার একটা ভালো দিক আছে। যখন খুব এক্সট্রিম খারাপ হয়, তখন আবার সেখান থেকে আবার ফিরে আসারও একটা সম্ভাবনা তৈরি হয়। আমার ধারণা যে ডক্টর ইউনূস, এই যে জুলাই সংকটটা যদি ওরা সৃষ্টি করে, তাহলে আগস্টই হয়তো ওদের শেষ মাস হবে। হ্যাঁ, মানে ওরা হ্যাঁ, যেখানে জুলাই যেভাবে সংকট যদি জড়িয়ে শেষ। যাচ্ছে, এবং হ্যাঁ। আমেরিকাকেও যেভাবে বাংলাদেশের কাছে সমালোচিত করছে মানুষের কাছে, তো এই সব মিলিয়ে আমার মনে হয় না যে ডক্টর ইউনূস আহ, সমস্ত গেমটা কন্ট্রোল করতে পারবে।
আপনার সাথে কথা বলে অনেক ছোট ছোট বিষয় জানা যায় এবং পপ করে আর কি। ও আচ্ছা, এটা তো এইভাবেও ভাবা যায়। সেজন্যই মিল্টন ভাইকে পেতে চাই আর কি, দৃষ্টিকোণ একাত্তর। আহ, আচ্ছা মিল্টন ভাই, আমরা শুনতে পাচ্ছি যে সেনাবাহিনী, বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু, যেহেতু দেশে এরকম বিশৃঙ্খল অবস্থা, সবাই সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে। আপনি, আমি, দেশের সাধারণ মানুষ, আমরা যদি সাধারণ মানুষের সাথে তো আপনার কথা হয়, তো আপনি জানেন। আহ, কারণ কিন্তু এই সময়টাতে এই যে করিডোরে একটা ইস্যু চলছে, তারপরে একটা আর্মিদের নিয়ে কিন্তু অনেক ধরনের কথা চলছে, বাট এই সময়টাতে আর্মি চিফ এবং সব বাহিনীর প্রধান এবং কিছু লেফটেন্যান্ট জেনারেল, মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আর্মির, তারা সবাই হজের উদ্দেশ্যে মক্কা শরীফ যাচ্ছেন। তো এরকম কিন্তু হয় না এই যে সবাই একসাথে মক্কা শরীফ চলে যাচ্ছেন। তো বাংলাদেশটা তো মোটামুটি ভাবে যে মাথাবিহীন এরকম এরকম গুরুত্ব ব্যক্তিরা যে চলে যাচ্ছেন, তো এই অবস্থায় এবং এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? সবাই কিন্তু একটু ভয়ও পাচ্ছে যে সবাই চলে মানে যাচ্ছেন নাকি। হ্যাঁ, আমিও শুনেছি যে তিন বাহিনীর প্রধান বুঝ- সস্ত্রীক এবং হ্যাঁ, বেশ কিছু লেফটেন্যান্ট জেনারেল মানে সিনিয়র হ্যাঁ, অফিসাররা একসাথে হজে যাবে। হ্যাঁ, সবাই আমি যেটা যাচ্ছেন। মনে করি যে জেনারেল ওয়াকার ব্যক্তিগত জীবনে খুবই ধার্মিক মানুষ। ধার্মিক লোক, তো হ্যাঁ। উনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরে এটা ওনার প্রথম হজ। তো উনি অনেক দিন ধরে প্ল্যান করেছিল যে উনি হজে যাবেন, হজে যাবেন, হ্যাঁ। সরকারি ভাবে যাবে, এটা একটু একটা ডিফারেন্ট অনার। তো এখন যে অবস্থা হয়েছে, যদি তিনজন যায়, তিন বাহিনী প্রধান, এবং তাহলে আরো একটা আরো কথা কিছু হচ্ছে যে হ্যাঁ, এই তিনজন ফিরে আসবেন কিনা উইথ সেম ডেজিগনেশন, সেটা নিয়ে একটা কনফিউশন আছে। সো লেটস সি। আমার মনে হয় যে এই অবস্থায় যাওয়াটা, ওনার তো আমেরিকা যাওয়ার কথা ছিল, গত মাসে উনি কিন্তু যাননি। তারপরেও আমার মনে হয় আপনি বাইরে চলে গেলেন, আপনাকে এখান থেকে, এদের তো কোনো ঠিক নাই, যদিও এদের আপনি বরখাস্ত করতে পারবেন না উইদাউট দ্য কনসেন্ট অফ প্রেসিডেন্ট। ইটস নট ইজি। প্রেসিডেন্ট এখানে না থাকলে জেনারেল ওয়াকার বহুত আগেই স্যাক্ট হয়ে যেত। আচ্ছা। এর আগে অন্তত দুইবার উদ্যোগ নেওয়া হয়েছে ডক্টর ইউনূসের পক্ষ থেকে, কিন্তু এটা হয় নাই। মানে ওগুলো আসলে সো সত্যি উদ্যোগটা যে নেওয়া হয়েছিল। হ্যাঁ, 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 অ্যাটলিস্ট দুইবার, কেউ কেউ বলে আচ্ছা। তিনবার। হুম। হ্যাঁ, কিন্তু তিনবারই ওইটা রাষ্ট্রপতির কাছ থেকে আর আমরা সাইন হয়ে পৌঁছাইনি। আসেনি আর কি। দেখা যাক, মানে সবাই মিলে একটু একটু ভয় পাচ্ছে যে সব বাহিনীর প্রধানরা এবং বড় বড় অফিসাররা চলে গেলে বাংলাদেশে তো এমনি অবস্থা খুবই খারাপ, আইন শৃঙ্খলা এবং এভরিথিং। দেখা যাক কি হয়। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আহ, আচ্ছা মিল্টন ভাই, এই যে একটা সার্বিক অবস্থা, এই অবস্থা থেকে বাঙালি জাতির উত্তরণের কি উপায়? আপনি কি বলতে চান জাতিকে? মানে কি মনে হয় আমার মানে দর্শক? জাতিকে আমি বলবো যে উত্তরণের আইনি কিছু সুযোগ আছে। হুম, হুম। খুব নিকট ভবিষ্যতে যদি আমাদের উচ্চ আদালত দায়িত্বশীল ভূমিকা পালন করে, কিন্তু উচ্চ আদালতের সবচেয়ে সমস্যা হলো আসিফ নজরুল প্রচন্ড ভাবে আইন বিচার ব্যবস্থাকে সে প্রভাবিত করছে, অন্যায়ভাবে প্রভাবিত করছে, যেটা অতীতে কোনো সামরিক স্বৈরাচারের আমলে আমরা দেখিনি। এখন কোর্ট যতটা পরাধীন, এটা এর আগে কখনোই ছিল। ছিল ইভেন ডিউরিং দা, মানে আমাদের বিচার বিভাগ আর্মি মার্শাল কোর্টের কথা বলছি না, সেটা আবার অন্য, কিন্তু সাধারণ আমাদের বিচার। বিচার বিভাগ কখনোই এতটা নিয়ন্ত্রিত এবং পরাধীন ছিল না। কিন্তু আসিফ নজরুল এটাকে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু তারপরেও আমাদের আইনি কিছু সমাধান আছে। যেমন যদি আইনি এই সমাধানগুলোকে উম, থামিয়ে দেওয়া হয়, তাহলে জনগণ জাগবেই। জনগণ জাস্ট ইজ ওয়েটিং ফর এ পলিটিক্যাল লিডারশিপ। সেই লিডারশিপও সময় মতো চলে আসবে আর কি। সুতরাং এই যেভাবে ডক্টর ইউনূস চলছে, এই অন্যায় করে তিনি সাধারণ মানুষের জনরোষের মুখে কিন্তু পড়ছে। অলরেডি মানুষের স্বাভাবিক জীবনযাপনটা খুব কঠিন হয়ে গেছে। মানে আপনি দ্রব্যমূল্যের দাম বলেন, নিরাপত্তার দিক দিয়ে যদি হলে, আপনি একটু রাত হলে কেউ বেরোতে পারেন। এই ঢাকা শহরে সারা রাত মেয়েরা আড্ডা দিয়েছে, সারা রাত মেয়েরা রেস্টুরেন্টে আড্ডা দিয়েছে, ছেলেরা মেয়েরা। কিন্তু এখন তো একটা মেয়ে 10টা পরে, 8টা পরেই বেরোতে ভয় পায়। কিন্তু এই অবস্থা তো বেশি দিন চলতে দেবে না বাংলার মানুষ। এবং ডক্টর ইউনূস যে অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে আসছে, সেই অ্যাসাইনমেন্ট গুলো ইমপ্লিমেন্ট করাও টাফ হয়ে যাচ্ছে ডে বাই ডে। সো আই ডোন্ট সি এনি গুড ফিউচার ফর ডক্টর ইউনূস।
এবং যখন ডক্টর ইনুসের ভালো ফিউচার নেয়, দ্যাট ইন্ডিকেটস যে বাংলার জন্য, বাংলাদেশের মানুষের জন্য ভালো সময় আসবে, ফিরে আসবে, এবং এটা আমার ধারণা এই বছরের মধ্যেই আসবে। আরো টু বি স্পেসিফিক 2-3 মাসের মধ্যেই হয়তো একটা চেঞ্জ আসবে। চেঞ্জ আসবে। মিল্টন ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আসলে বাংলাদেশের মানুষ একদম ভালো নেই, কারণ একজনের সাথে আমার কথা হচ্ছিল, উনি বলছিলেন, বিজনেস করেন বাংলাদেশে। উনি বলছিলেন যে আম, রোজার ঈদে 9-10 দিন বোধহয় ছুটি ছিল, এই ঈদে আবার এত লম্বা ছুটি। তো ছুটিতে ছুটিতে বলে 365 দিনের মধ্যে ম্যাক্সিমাম দিনই ছুটি, তো আমরা ব্যবসাটা আসলে করব কখন? ব্যবসায়িকদের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো দেশ তো চালায় এইসব মানুষগুলো না, তারা একদম খুবই খারাপ আছে আসলে। আর মেয়েদের ব্যাপারটা বললেন, আমি গত 2024-এর ফেব্রুয়ারিতে বাংলাদেশ থেকে এসেছি। আমি খুব অবাক হয়ে গেছি, এবং আমি বলতামও, ও মাই তোমাদের তো এত দিন, ও মাই গড তোমাদের এত রাত্র 12টা 1টা বাজে দোকানপাট খোলা, লাইট জ্বলছে। আমি যেখানে থাকি এত উন্নত বিশ্ব বলে আমাদের 9টা 10টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। তো তোমরা তো অনেক লিবার্টি ভোগ করছো, সেফ আছো। বলে হ্যাঁ, আমরা সেফ আছি আপা। এই সরকারের, শেখ হাসিনা সরকারের কথা বলছে। আমরা মেয়েরা অনেক সেফ আছি, নারী শিশু। আমাদের দেশটাই বদলে গেল আর কি মিল্টন ভাই। আশা করছি আপনার কথা যেন ফলে যায়, আমরা যেন এই বছরের মধ্যে ভালো কিছু দেখতে দেখতে পারি, এবং আমাদের মাথার উপর থেকে, বাংলাদেশের মাথার উপর থেকে ইউনূস নামক বিপদ সে তার তল্পিতল্পা গুটিয়ে চলে যাক। জগদ্দল পাথর, জগদ্দল জগদ্দল পাথর হয়ে আমাদের পাথরটা মাথার সরে উপরে যাক। বসে আছে। হ্যাঁ, একদম। হ্যাঁ। তো আমি জানি মিল্টন ভাই, আপনি আজকে অনেক কষ্ট করে, আপনার অনেক কষ্ট হয়েছে আমাদের সময় দিতে। তারপর আপনি আমাদের সময় দিয়েছেন, দৃষ্টিকোণ 71-এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আপনি ভালো না, থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। দৃষ্টিকোণটা তো আমার নিজেরই মনে হয়, আই ওন দিস প্ল্যাটফর্ম। অবশ্যই আপনার, এবং আপনার এবং আমার সবার। দর্শকদের সবাইকে অনেক ধন্যবাদ। দুঃসময় আসে, কিন্তু দুঃসময় চিরস্থায়ী হয় না। দুঃসময় পেরোলেই সুসময় আসে, মেঘ কেটে যাবে। বাংলাদেশের রাজনীতির আকাশে যে মেঘ, সেটা খুব দ্রুতই কেটে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ মিল্টন ভাই। শুধু দর্শক শ্রোতা, আশা করি মিল্টন ভাইয়ের কথা আপনাদের ভালো লেগেছে। সবসময় লাগে, ওনার শো আছে, আপনারা দেখবেন, ওনাকে জানবেন, এবং ওনার কাছে অনেক তথ্য থাকে, ওনাকে শুনবেন। আমাদের দৃষ্টিকোণ 71-এর সাথে থাকুন, আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।